রেশমবাড়ি, যেটা মিনি কক্সবাজার মানে বসতি, তাদের যে মানে কি মানে খুবই সুন্দর পরিবেশ করছে চারপাশটা। জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি একটু ভিতরে প্রবেশ করলাম। এই মাজার শরীফে প্রতিদিনই বলে এরকম। এটা হলো রবীন্দ্র কাছারি বাড়ি। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে যাচ্ছি আমরা সিরাজগঞ্জ সাদাতপুর রেশমবাড়ি। আর এখন আমি আছি টাঙ্গাইল রাবনাবাই বাস। আর এখান থেকে আমরা মোটামুটি 20টি বাইক নিয়ে যাব রেশমবাড়ি। আর ওখানে শুনছি মিনি কক্সবাজার নামে একটি সুন্দর একটি জায়গা আছে, ওই জায়গাটা আমরা দেখব। আর আমাদের এখনও বাইকগুলো আসে নাই। মোটামুটি আমরা টাঙ্গাইল টিআরসি রাইডার্স ক্লাবদের সব সদস্য মিলে সবাই যাচ্ছি। তো আপনার ভাই বাসে এখন আমরা 2টা বাইক আছি, আর আরও বাইক সবাই আসতেছে এখানে। তারপর আসার পরে সবাই মিলে আমরা রওনা দেবো। সবাই আসো, তারপরে আমরা যাব। ফাইনালি আমাদের যাত্রা শুরু হয়ে গেল। আর আমরা আজকে যাচ্ছি টাঙ্গাইল রাইডার্স ক্লাব থেকে মোট 30টা বাইক নিয়ে। আর আমরা প্রথমে যাব সিরাজগঞ্জ হাটিকুমরুল, ওইখানে অনেক পুরনো একটি নবরত্ন মন্দির দেখব। তারপর চলে যাব শাহজাদপুর হজরত মুকদুম শাহাদুল্লাহ মাজারে। মাজার দেখার পর যাব রবীন্দ্র কাছারি বাড়ি। তারপর আমাদের মেন গন্তব্য রেশমবাড়ি। ওখানে মিনি কক্সবাজার নামে পরিচিত, 2 সাইডে বিল, মাঝখানে ঢালাই রাস্তা, তার উপর জল। সেখানে সবাই মিলে স্নান করব। ওখান থেকে ফিরে এসে গোলামের হোটেলে দুপুরে খাওয়া দাওয়া শেষ করব। তাই ভিডিওটি শেয়ার দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আমরা এখন আছি এলেঙ্গা ফ্লাইওভারের নিচে। এখানে আসার পরে আমাদের সার্জেন্ট আটকেছিল যে আপনারা কোথায় যাচ্ছেন। যখন দেখলো যে আমরা টাঙ্গাইল রাইডার্স ক্লাব থেকে আসছি, তখন আর পুলিশে সবাইকে যেতে বললো, তখন আমরা চলে আসলাম। এখন আমরা আছি যমুনা সেতু টোল প্লাজায়। আর এখন আমরা এখানে টোল দিয়ে পার হয়ে যাবো। ব্রেক করে লাগিও ভাই, তাহলে আমাদের টাফ হয়ে যাবো। গ্রুপ বড়, দেশ বড়, তো সুদা বা টাফ হয়ে যাবো। যারা সামনে থাকে তাকে পিছনে পিছনে থাকবে। আমার দেয়া ভরা তুমি, তোমার চিন্তা করো ওটা। আমরা এখন আছি পাঁচলিয়া চলঙ্গা সিরাজে। কাঠের কাজ চলে এখন, কারণ রাস্তার ধারে অনেক সুতা শুকানো আছে, সুতার গন্ধ পাচ্ছি। এখানে মানে তার এখানে তাঁত বানানো হয়। সামনে যাবো এখন। এই দেখেন রাস্তাটা একদম গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি আমরা। সকালবেলা 2 সাইডে আপনার ধান ক্ষেত বা জলাশয়, তার মাঝখানে রাস্তা, আর 2 সাইডে গাছ। মানে রাস্তা মানে খুব সুন্দর একটি ফিল পাচ্ছি। মানে জায়গাটা খুবই সুন্দর লাগতেছে আমাদের কাছে। আর সকালে হাওয়াটাও একদম পরিষ্কার। সকাল 10টার সময় ঘুমে থেকে উঠি, সকালের খানা খাই এলো 11টায়। সচরাচর পামো কেমনি, আমরা গেছি পল্লী মুরগি। এই পল্লী মুরগির মতো জীবনযাপন করলে চলতেছে না এখন। আর এখন দেশি মুরগের মতো জীবনযাপন করার লাগবে। এরকম একটি রাস্তা দিয়ে সকালবেলা যাওয়া মানে খুবই একটা আনন্দদায়ক বা খুবই প্রশান্তির একটি জায়গা। মানে নিঃশ্বাসটা যে নিতেছি একদম শীতল। মানে সকাল এখন মানে তেমন একটা হয় না, 7টা 7:30 মতো বাজে। দেখেন পরিবেশটা কত ঠান্ডা। 2 রাস্তা, 2 সাইডে হলো ক্ষেত, মাঝখান দিয়ে ইটের ফলিং, মানে খুব সুন্দর একটি জায়গা। আমরা অবশেষে চলে এসেছি উল্লাপাড়া নবরত্ন মন্দির। আর এটাই আপনাদের দেখাবো, সাথেই থাকেন। যেহেতু এখনও গেটটা খুলি নাই, গেট খোলার পরে ভিতরে ঢুকবো। এই যে গেট খুলো, তালা। মন্দির খুলবে সকাল 10টায়, আর আমরা এসে পৌঁছাইছি 9:11। ওই বড় মন্দিরটা এখনও খুলে নাই, তাই সে কারণে ওইখান থেকে 2 মিনিট হেঁটে ভিতরে আরেকটি অনেক পুরনো একটি মন্দির আছে, সেটা দেখতে আসছে আগে। তারপরে ওইটা দেখাবো। আপনারা মন্দিরটা দেখান, অনেক কারুকাজ করা আছে সুন্দর। এই দেখেন, এদিকে পুকুর, এদিকে পুকুরের জায়গায় অনেকে স্নান করতেছে। আর এখানে মন্দির, মন্দিরটা অনেক পুরনো, মানে দেখেই বোঝা যাচ্ছে। এটা ঘুরে দেখতেছি, এটা মূলত এখন আর কোনো মনে হয় পূজা করা হয় না, এখন পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। একটু উঠি।
চারদিকটা একটু ঘুরে দেখতেছি। মানে এরকম একটি জায়গায় এইরকম একটা মন্দির আছে, আসলে ধারণাও করা যায় না। কিন্তু মন্দিরটা অনেক দিন পুরনো, কিন্তু এখন এখানে পূজা হয় না মনে হয়। আশেপাশে হিন্দু আছে কিনা সঠিক বুঝতেছি না। ভিতরে আপনার দেখাই, ভিতরে তো মনে হয় পূজা এখনো করা হয় না। মন্দিরটা দেখালাম, এখন আমরা একটু ওইটাই যাব, কিন্তু এখনো খুলে নাই, সময় হয় নাই। ফাইনালি মন্দির খুলে দিয়েছে, এখন আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করছি, সবাই প্রবেশ করতেছে। মন্দির আসলাম আমরা। আর এই মন্দিরের নামটা হচ্ছে নবরত্ন মন্দির, আর স্থান হচ্ছে হাটিকুমরুল, সিরাজগঞ্জ। মন্দিরটা কিন্তু অনেকই পুরনো, যেহেতু আমরা এখন মন্দিরের আশেপাশে যেতে দেবে কিনা সেটা বুঝতে পারতেছি না। মন্দিরটা আপনাদের এখন দেখাই, খুবই সুন্দর একটি মন্দির। মোটামুটি কান্তিজুর যে মন্দিরটা আছে সেম কোয়ালিটি, কিছু ভিন্ন আছে। সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নে অবস্থিত নবরত্ন মন্দির প্রায় 300 বছরের পুরনো একটি ঐতিহাসিক স্থাপত্য। এটি 1704 থেকে 1728 সালের মধ্যে নির্মিত হয়। মুর্শিদ কুলি খাঁর নবাবী আমলে এটি নির্মিত করা হয়েছিল। রাজস্ব সংগ্রাহক বা তহসিলদার রামনাথ ভাদুরী এই মন্দিরটি নির্মাণ করেন। স্থানীয়ভাবে একে দুল মঞ্চ বলা হয়। প্রচলিত আছে যে এই মন্দির নির্মাণের সময় নাকি প্রতিটি ইট ঘিয়ে বেজে দেওয়া হয়েছিল। 9টি শিখর এই মন্দিরের মূল আকর্ষণ। এর উপরে অংশে 9টি চূড়া বা শিখর, 2 স্তরে কোণগুলোতে 8টি এবং একটি মাঝখানে একটি বড় চূড়া রয়েছে। মূল মন্দিরটি 3 তলা বৈশিষ্ট্য, নিচতলায় 2টি বারান্দা ও 7টি খিলান রয়েছে। উপরে তলাগুলোতে ওঠার জন্য ভেতরে সিঁড়ি আছে। পোড়ামাটির কাজ মন্দিরের গায়ে একসময় চমৎকার পোড়ামাটির বা টেরাকোটার ফলকের নকশা ছিল। সময়ের সাথে অনেক নকশা নষ্ট হলেও এখন কিছু নকশা চিহ্ন রয়ে গেছে। মূল চত্বরে নবরত্ন মন্দির ছাড়াও শিব পার্বতী মন্দির ও চণ্ডী মন্দির সহ আরও কয়েকটি ছোট মন্দির রয়েছে। বর্তমানে প্রত্নতত্ত্ব অধিদপ্তর ঐতিহাসিক এই নিদর্শনটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারের কাজ করছে। মন্দিরে যে অলিগলি দেখতেছি, মানে খুবই সুন্দর পরিবেশ করছে চারপাশটা। জাস্ট আপনাদের একটু দেখানোর জন্য আমি একটু ভিতরে প্রবেশ করলাম, কিন্তু চারপাশটা তো একই দেখতেছি, কিন্তু ভিতরে তো মনে হয় যে আলাদা করে কিছু নাই। ভিতরে তো ঘুরতেছি তো ঘুরতেছি, কোনো কিছু তো পাইতেছি না। ও এই জায়গায় মনে হয় আগে হয়তো আপনার এই জায়গায় হয়তো পূজা করা হতো। এটাই মেন মন্দির মনে হচ্ছে। না না না, এই এটা। ও এখানে আবার সিঁড়ি আছে, এই যে নিষেধ, উপরে যাবো না। দেখেন আপনাদের দেখাচ্ছি মন্দিরের ভিতরে সাইড সেম একই, এটা হলো ভিতর সাইড। মন্দিরটা দেখা শেষ হয়েছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব। এটা হলো বড় মন্দির, আর তার পাশে একটি ছোট্ট একটি মন্দির আছে মঠের মতো। এটা হয়তো সম্ভবত শিব মন্দির হবে, দেখেন। আর এটার পাশে আর একটা মন্দির আছে, ওটা কি মন্দির, ওখানে যাব। এটা সম্ভবত শিব মন্দির হবে, কারণ শিবের মঠ দেখে বোঝা যাচ্ছে। ভিতরে শিবলিঙ্গ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফাইনালি শিব মন্দিরের যে পিছনের ভিতরে শিবলিঙ্গ আছে, সবাই দেখলেন। আর এখন আমরা ওইটা দেখতে যাব। আর একটা পাশে মন্দির আছে, এখন এই মন্দিরটা দেখবো, এটার ভিতরে কি আছে সেটা দেখবো। আর এটা কি মন্দির সেটা জানার চেষ্টা করব। এটা এখন পরিত্যক্ত অবস্থা আছে, এটা মোটামুটি একটি গুদাম ঘরে পরিণত হয়েছে। ভিতরে মনে যেন কি যেন রয়ে গেছে বস্তা ভর্তি। এটা এখন আর কাজ চলে না, পূজা অর্চনা হয় না, কারণ যেহেতু এখানে নাগ দেবতার একটি ই দেখা যাচ্ছে। এটা মনে হয় কোনো হয়তো মনসা মা এরকম কোনো কিছু মন্দির হবে, এখানে লেখা আছে।
পুরাকীর্তির কোনো রকম ধ্বংস মানে ঠিক মতো বোঝা যাচ্ছে না, অথবা জরিমানা করা হবে কোনো কিছু নষ্ট করলে, মানে এরকম একটা কিছু লেখা আছে। এই মন্দিরে যদি কোনো কিছু কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে তার জন্য জরিমানার ব্যবস্থা আছে। সম্পূর্ণ মন্দিরটা ঘুরে দেখতেছে। এই পাশে যে একটা দরজা ছিল সেটা ইট দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। আর সম্পূর্ণ মন্দিরে এই যে ছোট্ট একটি, হ্যাঁ সম্ভবত একটা আপনার মনসা মন্দির হবে, কিন্তু আশেপাশে কোনো জায়গায় লেখা নাই। যাই হোক, এখন আমরা চলে যাব। এখন সময় বাজে 10:30। আর এখানে আমরা আছি এখন একটি সকালের খাওয়ার জন্য, হাটিকুমরুল, সলঙ্গা, সিরাজগঞ্জ, আমিনুর রহমান মিন্টু। এই হোটেলে এখন আমরা সকালে খাওয়া দাওয়া করব। আমাদের সকালের খাওয়া হচ্ছে ডাউল ভাত, ডিম ভাজি আর আলু সিদ্ধ। আজকে এইগুলোই আমাদের খাওয়া। এখন খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে যাব। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব, আবার রওনা হচ্ছি। সবাই ভিডিওটা দেখতে থাকেন। আমরা এখন শাহাদাতপুর, সিরাজগঞ্জ এসে পৌঁছাইছি। আর এখানে বিশাল একটি মাজার শরীফ আছে। দেখেন এখানে মনে হয় আজকে হয়তো উরস হচ্ছে, প্রচুর লোক হয়েছে। এই যে মাজার শরীফ, ওই দিকে আছে আর একটা, অনেক লোক হয়েছে। এই মাজার শরীফে প্রতিদিনই বলে এরকমভাবে লোক হয়, প্রতিদিনই অনুষ্ঠান হয়, প্রতিদিনই আপনার অনেকে যে মানত করে সেই মানতগুলা এই জায়গায় নিয়ে আসে। হাজার হাজার লোকের সমাগম হয়েছে, হাজার হাজার লোক। জামে মসজিদ। আমরা এখন করতোয়া নদীর পাশে দাঁড়িয়ে আছি। নদীর পাড়টা একদম ঢালাই করে বেঁধে দেওয়া হয়েছে, পিলার করেছে। বর্ষার সময় তাও নদীতে কোনো স্রোত নাই, দেখে মনে হচ্ছে এটা একটা লেক, মানে লেকের মতো, স্রোত নাই। এই কবুতরগুলো কিনে অনেকেই ছেড়ে দেয়, মানে মাজারের উদ্দেশ্যে। যার যত মনের আশা আছে সেই আশার পূরণ করার উদ্দেশ্যে কবুতর কিনে তারা ছেড়ে দেয়। আমরা মাজার থেকে বেরিয়ে আসছি মনিরামপুর বাজার, শাহজাদপুর, সিরাজগঞ্জ। এখানে টিআরসির আমাদের সজীব ভাই, টিআরসির অ্যাডমিন, তার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে। সে এখানে আমাদের চা না খেয়ে যেতে দিচ্ছে না। এখন এখানে আমরা একটু চা খাবো। আমাদের এই যে দাদা চা খাওয়াচ্ছে। মনিরামপুর, শাহজাদপুর, সিরাজগঞ্জ, অরিজিনাল খাঁটি গায়ের দুধের চা। চা খেয়ে আমরা আবার রওনা হচ্ছি। আর আপনারা ভিডিওটা দেখতে থাকেন, অবশ্যই আরও নতুন কিছু দেখাবো আপনাদের এই ভিডিওতে। আমরা এখন আছি রবীন্দ্র কাছারি বাড়ি, শাহজাদপুর, সিরাজগঞ্জ। আমরা এই যে এখন ভিতরে আসছি। এখানে লেখা আছে জাদুঘর। সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর পৌর সদরে অবস্থিত রবীন্দ্র কাছারি বাড়ি জাদুঘর। 1840 সালে শাহজাদপুরের জমিদারি নিলামে উঠলে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর এটি কিনে নেন। এর আগে এই অঞ্চলটি নাটোরের রানী ভবানীর জমিদারির অংশ ছিল এবং এখানে নীলকরদের একটি নীলকুঠি ছিল। জমিদারি কেনার সূত্রে এই কাছারি বাড়িটি ঠাকুর পরিবারের হাতে আসে। 1890 সালের দিকে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম জমিদারি দেখাশোনার কাজে শাহজাদপুরে আসেন। 1890 থেকে 1897 সাল পর্যন্ত তিনি নিয়মিত এখানে এসে বসবাস করতেন। এই কাছারি বাড়িতে বসে তিনি সোনার তরী, চিত্রা, চৈতালি ও বৈষ্ণব কবিতার মতো অনেক বিখ্যাত সাহিত্যকর্ম রচনা করেন। বিখ্যাত ছোট গল্প পোস্টমাস্টারের রতন চরিত্রটিও তিনি এখানে বসে সৃষ্টি করেছিলেন। প্রাচীন এই ঐতিহ্যবাহী দোতলা ভবনটি এখন একটি জাদুঘর হিসেবে সংরক্ষিত আছে।
এখানে ভিডিও করা নিষেধ। জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অনেক কিছু দেখলাম, কিন্তু আমাদের ভিডিও করতে দিচ্ছে না। ভিডিও করা নাকি ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুঘর দেখে এখানে অনেক বানর আছে, ছোট ছোট বানর। তারা বানরের দোলনায় দুলতেছে। আর একটা বানর আছে ওই যে, এই যে ভুট্টা বানর, সাথে একটা শিশু আছে। এই শিশুকে বানরে খেলনা দেখাচ্ছে, বানরে খেলনা দেখাইতেছে। সবাই প্লাবান হয়ে গেছে। এই যে 12 বছরের যুবতী শিশু, অহনে বুড়ি হলে চলবো, আরে ছোট নাকবো। ইয়াহু খানা খা। ভালো তো মজা আছে রে, কোথায় বড় হয়েছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুরের জাদুঘর ও কাছারি ঘর সম্পূর্ণ ঘুরে দেখলাম। আমার কাছে তেমন একটা ভালো লাগলো না। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো। ঘর থেকে বেরিয়ে রাস্তায় এসেছি, আর এখান থেকে আমরা সোজা চলে যাবো রেশমবাড়ি, যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত। এটা হচ্ছে রেশমবাড়ি বাজার, আর আমরা এখন চলে আসছি বাজারে। এখন আমরা রেশমবাড়ি বাজারে ভুল রাস্তায় চলে গেছিলাম, এখন আমরা মেন রাস্তাতে যাচ্ছি। এই যে সবাই যাচ্ছি আমরা। সো ওয়েলকাম রেশমবাড়ি। ফাইনালি আমরা চলে আসছি রেশমবাড়ি, যেটা মিনি কক্সবাজার নামে পরিচিত। নামাজ পড়ে মানে সবসময় জলের নিচে থাকে, তার দেখেন এই যে জল আর জল। এই জায়গাটায় রাস্তায় মোটামুটি জল উঠে গিয়েছিল, সম্ভবত জল কমার কারণে রাস্তা থেকে জল নেমে গিয়েছে। এটা হলো রেশমবাড়ির মেন স্পট, কারণ এখানে থেকে বোঝা যাচ্ছে অনেক পর্যটক মানে দর্শনার্থী এখানে আসছে। ওই যে রাস্তায় জায়গায় জল আছে, এই যে এখানে অনেক দোকানপাট আছে। এই যে নৌকা নিয়ে বেড়ানোর মতো সিস্টেম আছে। এটা মোটামুটি আমাদের বাসুলিয়ার মতোই, তার থেকে একটু বেশি। ওই বন্ধ জমা আছে, তারপরে যাবো। একবারে পুকুরে নামবো মানে মূলত আমরা এই দৃশ্যটা দেখার জন্য টাঙ্গাইল থেকে এত কষ্ট করে আসছি। রাস্তার উপরে না না নৌকা লাগবে না, নৌকা লাগবো, এটা দেখার জন্য আসছি। আর এখানে এই যে সৌন্দর্যটা মিনি কক্সবাজার নামে পরিচিত, মূলত কারণ হলো এইটাই। এখানে রাস্তা ঢালাই করে রাস্তা, তার উপরে আপনার বর্ষার জল উঠে গিয়েছে। এটাই যে একটা সৌন্দর্য, এই সৌন্দর্যটাই আর কি মানে এই জায়গাটা রেশমবাড়ি এত পরিচিত পেয়েছে। দেখেন রেশমবাড়ির যে মূল যে সুন্দর যে রাস্তাটা এখানেই শেষ। আর এখান থেকে আপনার কাঁচা রাস্তা, আর এই পর্যন্ত আমরা যাবো না। আর এখানে আমাদের টিআরসির এক মেম্বার দেখেন হুইলি দেখাচ্ছে, হুইলিটা ভিডিও করছি। দেখছেন আমাদের এমন ভাই হুইলি মারছে, হুইলি মাইরা দেখেন ডেড অফ সাপ। এই রাস্তা যাচ্ছিলাম রেশমবাড়ির যে মূল স্পট, আমরা এখন সেখানে আসছি। আর এখন এখান থেকে আমরা মোটামুটি সবাই গোসল করার জন্য প্রস্তুত হয়ে গেছে। দেখেন লাফালাফি শুরু করে দিয়েছে। এই যে আমাদের রনিদা চাপ মেরে দিয়েছে, এই আরেক ভাই আমাদের কপালটা মেরে দিয়েছে। এই যে দেখেন শুরু হয়ে গেছে খেলা। আমি থেকে খাড়া না খাও দেয় না, কোবানোর গো আগে না আগে না আগে না দাও লাভ দাও। এই আমাকে সজীব কই আই রে হাই ও হানি মারতো মামা। ওই যে নৌকার মাছ রেশমবাড়ি জলে নেমে গোসল করছি, মোটামুটি গলা পর্যন্ত নেমে গেছি। দেখেন আমাদের কি অনুভূতি। আমরা আসলেও আসি অনেক মজা করতে বা ঘুরতে,
এখানে অনেক জল হয় বা রাস্তাটা করে দিয়েছে, রাস্তার উপরে জল উঠে যায়, তারপরে মানে মানুষের আমরা আনন্দ ফুর্তি করতে আসি। আসলে মূলত যারা মানে বসতি তাদের যে মানে কি পরিমাণ একটা কষ্ট করতে হয় দেখেন, যে আমি মোটামুটি হাঁটু জলে নেমে আসি, আর ওখানে গেলে মোটামুটি মনে হয় আপনার মাজা পর্যন্ত জল উঠে যায়। তাদের মানে এই যে এই রাস্তা দিয়ে চলে এসে এখান দিয়ে নেমে আপনার এই যে এখান দিয়ে ওই বাড়িতে যেতে হয়, আবার এই দিক দিয়ে একটা রাস্তা তো ওখানে যেতে হয়, মানে তাদের খুব একটা কষ্টকর একটি জায়গা। কিন্তু আমরা তো আসলে হলো মূলত আসি মানে মজা করতে, কিন্তু যারা এখানকার বসতি তাদের অনেক খুব কষ্ট, কারণ এখানে নৌকারও পরিবেশ দেখতেছি না, হয়তো নৌকা আছে যার যার বাসায় মানে যার যার বাড়িতে, কিন্তু মানে রাস্তা বর্ষা আসলেই তলিয়ে যায়। এই রাস্তাটা করছে ঢালাই করে, কিন্তু রাস্তাটা মানে উঁচু হয় নাই, নিচু হয়ে গেছে। যাই হোক, আজকে আমরা সোমবাড়ি থেকে এখন আমরা খাওয়া দাওয়ার জন্য চলে যাব। এখানে গোসল করে উঠে এখন সবাই ফ্রেশ হয়ে এখন জালমুড়ি, আনারস বা অন্যান্য সব কিছু সবাই খাওয়ার জন্য সিরিয়াল ধরে আছে। এই দেখেন তাদের সিরিয়ালের দান করার পরে এখন সবাই মিলে আর কি জালমুড়ি দেখে শুরু করি, কারণ এখান থেকে যেতে হতে আমাদের সময় লাগবো। এ পর্যন্ত তো পেটটা একটু ঠান্ডা রাখা লাগবে, জালমুড়ি খেয়ে পেটটা একটু ঠান্ডা রাখি। এই সেলুগুলা ভাড়া করে নিয়ে মানুষের দিক দিয়ে ঘুরে আর মনে করেন যে মজা করে। আর আমরা যেহেতু সেলু নিই নাই, কারণ আমাদের সেলু নিয়ে আর ভালো লাগলো না, এখানে আমরা গোসল টোসল করে বা স্নান টান করে রেডি হয়ে গেলাম। সারাদিন অনেক দাপাদাপি দৌড়াদৌড়ি করে অবশেষে এখন আসলাম এনায়তপুর। আর এখানে যে আপনারা দেখছেন গোলামের হোটেল, যেটা অনেক ভাইরাল, আর পিছনে খাজা ইউনুস আলী কলেজ, আর ওইদিকে হলো বেরিবাদ। এখন আমরা দুপুর বিকালে খাওয়াটা সেরে নিব, কারণ সারাদিন অনেক ঘোরাঘুরি করছি, খাওয়ার সময় পাই নাই। এখন খাওয়া দাওয়া করে যদি সময় থাকে তাহলে একটু বেরিবাদে যাব। এটা হলো চিংড়ি মাছ, নদীর মাছ, এটা হলো বাইলা মাছ, মুরগির মাংস, নদীর মাছ, বড় মাছ, এটা চিংড়ি মাছ, প্রচুর চাপ প্রচুর। এখন আমাদের খাওয়া শুরু হয়েছে চিংড়ি মাছ দিয়ে, সবাই চিংড়ি মাছ নিয়েছে, তারপরে নদীর মাছ তো আছেই। এই যে দেখেন চিংড়ি মাছ, এই হলো মাছ। আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বেরিবাদে যাচ্ছি। সন্ধ্যার টাইম হয়ে গেছে, এখন বেরিবাদে গিয়ে সন্ধ্যার নদীর হাওয়াটা খেয়ে আসি। চলেন, বেরিবাদে যেতে চাচ্ছিলাম, কিন্তু রাস্তার যে অবস্থা, আর এত চাপের মধ্যে যাব না। এখন আমরা বাড়ি ফিরে যাব। আর আজকে সারাদিন ঘোরাঘুরি করলাম, সারাদিন ভিডিও করে আপনাদের দেখালাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার ও কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ, পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল।